ভাইয়া তুমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছ, তোমার বন্ধুও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিচ্ছে, দেখা যাচ্ছে কেউ কেউ চান্স পাচ্ছে, কেউ কেউ চান্স পাচ্ছে না। তার একমাত্র কারণ হচ্ছে ভাই স্ট্র্যাটেজি। যে স্ট্র্যাটেজিগুলো আমরা কখন বুঝি? যখন আমাদের এক্সাম হয়ে যায় তখন বুঝি। আজকে আমি তোমাকে কিছু স্ট্র্যাটেজি বলবো যেগুলো হচ্ছে তুমি পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে অনুধাবন করতে পারবা, তার আগে অনুধাবন করতে পারবা না। তোমার যদি স্বপ্ন থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা, তাহলে ভাইয়া তোমার প্রতি রিকোয়েস্ট যে আজকে স্ট্র্যাটেজিগুলো একটু দেখে যাও। দেখো, প্রথমত হচ্ছে কিভাবে পড়বো, এটা হচ্ছে সবচাইতে বড় স্ট্র্যাটেজি, তাই না? তো প্রথমত আমাদেরকে টপিকগুলো মেনটেন করতে হবে। টপিক মানে তোমাকে নির্দিষ্ট টপিক সিস্টেম ওয়ারি তোমাকে আইডেন্টিফাই করে একটা টপিককে লক্ষ্য করে টেবিলে বসতে হবে। তারপরে ওই টপিকের উপরে যতগুলা কনসেপ্ট আছে, আগে এমসিকিউ না, আগে কোনো রিটেন না, কিচ্ছু না, জাস্ট তুমি কনসেপ্টটা ক্লিয়ার করো। ওইখানে যা কিছু আছে সবকিছু খুঁটিনাটি বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় বুঝে বুঝে যৌক্তিক উপায়ে পড়ার চেষ্টা করো। দেন তুমি হচ্ছে এমসিকিউ প্র্যাকটিস করো অথবা রিটেন হলে লেখা প্র্যাকটিস করো। তাহলে যে কোনো একটা টপিক নিয়ে বা তোমার পড়াটা হবে এরকম যে আমি আজকে এই টপিকটা পড়বো, এই টপিকের সব কনসেপ্ট ক্লিয়ার, তারপর হচ্ছে আমি বসতেছি, বসে আমি সুন্দর করে এমসিকিউ প্র্যাকটিস করব। তারপরে সবচাইতে বড় যে স্ট্র্যাটেজি এবং সবচাইতে বেশি সংখ্যক শিক্ষার্থী যেখানে ধরা খায় সেটা হচ্ছে সবগুলো সাবজেক্টকে সমান গুরুত্ব দেয় না। এটা একটা সস্তা কথা হয়ে গেছে, তাই না? কিন্তু না ভাইয়া, সাবজেক্টের ভিতরেও সমান গুরুত্ব রয়েছে, সাবজেক্টের ভিতরে আরো সমান গুরুত্ব রয়েছে। তো ব্যাপারটা কেমন একটু খেয়াল করো। দেখো, 3টা সাবজেক্ট তোমাকে পড়তে হবে যদি তুমি ঢাবি খতে পরীক্ষা দিতে চাও, বাংলা, ইংরেজি, আরেকটা হচ্ছে জিকে। তো বাংলা, জিকে, ইংরেজি, এদের ভিতরে সবচেয়ে বড় সমস্যা ভাই আমার যেটা হচ্ছে খুব ভালো পারি ওইটা পড়তে খুব ভালো লাগে, হ্যাঁ ওইটাই আমি সারাদিন পড়তেছি, অন্যদিকে যেটা কম পারি সেটা কম পড়তেছি। এইটা মানুষের সহজাত বৈশিষ্ট্য। এই সহজাত বৈশিষ্ট্য থেকে তোমাকে বের হয়ে আসতে হবেই হবে। এইবার দেখো, 3টা সাবজেক্টে মোটামুটি তোমাকে একটা ব্যালেন্স প্রিপারেশন নিতে হবে যে প্রত্যেক অংশে তুমি সমান গুরুত্ব দিচ্ছ। এইবার বাংলা অংশটার ভিতরে ভাইয়া যে 15টা এমসিকিউ আসবে, এই 15টা এমসিকিউর ভিতরে কেমনে তুমি ব্যালেন্স করবা? দেখো, তুমি খালি ব্যাকরণ পড়ে গেলে তুমি ফেল করবা, কারণ আসবে 4টা, তুমি 4টা পারলেও ফেল করবা, তুমি 4টা পারবা না, ঠিক আছে? এইখানে ব্যাপারটা কি, মুখস্থ আইটেমে সবচেয়ে বেশি গুরুত্ব দাও, এই জায়গাটা সহজ, এই জায়গায় তুমি 4 পাবা। মূল বই ভাই, মূল বই যদি তুমি ভালো করে পড়ো, খুব সুন্দর করে একদম প্রত্যেকটা অংশ এমন ভাবে পড়ো যে তুমি ব্যাখ্যা বোঝো, তুমি ওইটা থেকে ইলাবোরেট করে লিখতে পারো, তুমি প্রত্যেকটা গ্রামাটিক্যাল অংশ তুমি ভালো করে ধরতে পারো, ওর ভিতরে যে মুখস্থ আইটেমগুলো আছে ভালো করে জানো, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, শব্দার্থ ভালো করে জানো, সহপাঠটা ভালো করে পড়ছো, তুমি এখানে 7 নাম্বারের মতো এক্সপেক্ট করতে পারো। দেন ফাইনালি তোমার হচ্ছে ভাই ব্যাকরণ পার্টটা আমি 3 নাম্বারে দিছি, কারণ যেই অংশ সবচেয়ে বেশি গুরুত্ব দাও সেই অংশটাই আসলে সবচাইতে কম গুরুত্বপূর্ণ, এবং এটাই সত্য তুমি বিগত 6 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখলে বুঝতে পারবা। এবার ইংরেজি অংশ ভাই একই কথা, গ্রামার পড়তে হবে, মুখস্থ পড়তে হবে, টেক্সট বুক পড়তে হবে। 3টা অংশ কিরকম কি আমি তোমাকে একটু বোঝাই। দেখো, গ্রামার অংশে তুমি বেসিক যে 12টা টপিক, হ্যাঁ চাইলে আমরা তোমাকে পিডিএফ দিয়ে দিব, তুমি আমাদের পেজে নক করো, ঠিক আছে? এই বেসিক গ্রামারে 12টা টপিক পড়তে হবে। মেমোরাইজিং পার্ট কি ভাই, সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে, সিঙ্গেল ওয়ার্ড পড়তে হবে, তারপর হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পড়তে হবে। এইগুলো থেকে প্রত্যেক বছর কমপক্ষে 3টা আসে, একটা কারেক্ট স্পেলিং তুমি পাবা। সো মেমোরাইজিং পার্টে তুমি গুরুত্ব দাও। এই অংশ মুখস্থ করলে নাম্বার পাওয়া যায়, খুব বেশি মেধাবী হওয়া লাগে না, একটু পরিশ্রম করলে এখানে নাম্বারটা তুলতে পারবা। টেক্সট বুকটা কেন লাগবে? রিটেনের জন্য তোমার খুব ভালো করে টেক্সট বুক লাগবে। কেন? একটা প্যারাগ্রাফ আসবে 10 নাম্বার, ক্যান ইউ ইমাজিন যে তোমার অ্যাডমিশন টেস্টে একটা প্যারাগ্রাফ আসবে যেটা টেক্সট বুকের সাথে রিলেট করে এবং তাতে 10 নাম্বার, যেটা অর্ধেক পোলাপান লিখতে পারে না। তুমি যদি একটা ভালো লিখতে পারো তাহলে দেখা যাচ্ছে কি মিনিমাম 6 পাইলে খুব ভালো নাম্বার, 6-7 পাইলে হয় তুমি অন্যদের থেকে অনেক আগায় থাকবা। এটা হচ্ছে বাস্তবতা। এই 3টা অংশের কোনো অংশ তুমি যদি বাদ দাও, তুমি পরীক্ষায় ফেল করার সম্ভাবনাই বেশি, চান্স তো পাবা না অবশ্যই। তাহলে দেখো, জিকে অংশ তোমার 3টা অংশ, বাংলাদেশ, আন্তর্জাতিক, সাম্প্রতিক। তো এখন ব্যাপারটা হচ্ছে আমি তোমাকে বুঝাই, 3টা যে গুরুত্বপূর্ণ অংশ রয়েছে তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সাম্প্রতিক। তুমি 35টা পেজ পড়বা, এই 35টা থেকে 12টা কোশ্চেন পাবা। 35টা পেজ এটা কখন পাবা? তুমি প্রত্যেক মাসে সাময়িকী বের হয়, বা তোমার হচ্ছে বুলেটিন টাইপের বের হয়, বা তোমার হচ্ছে ছোট ছোট চুরি বই টাইপের বের হয়, ওইগুলো তোমরা কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? তার পাশাপাশি হচ্ছে ফাইনালি দেখা যায় কি একদম পরীক্ষার আগে ছোট ছোট বই বের হয়, ওইগুলো তোমরা কমপ্লিট করবা। বাংলাদেশ অংশে তোমার যে মেইন যে কোর টপিকগুলো থেকে তুমি কোশ্চেন পাবা। এটাতে প্রায় 10টার মতো কোশ্চেন আসে। বাট আন্তর্জাতিক পার্ট, এখানে পড়াশোনা খুবই অল্প, এখানে পড়াশোনা হচ্ছে সিলেক্টিভ, অল্প কিছু জায়গা রয়েছে যেখান থেকে বারবার কোশ্চেন হয়। ফর এক্সাম্পল, ওই জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, এইগুলার কাজ, নোবেল পুরস্কার, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার অন্যান্য পুরস্কার, ওই যে বিদেশি লেখক টেখক, বিখ্যাত ব্যক্তিদের বই উক্তি, এই সব অংশ থেকেই প্রশ্ন হবে। আগেও হয়েছে, প্রত্যেক বছর হচ্ছে, এখনো হবে।
তো এই যে ব্যাপারটা বুঝতেছো, এটা হচ্ছে সমান গুরুত্ব দেওয়া। আরো অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, তো এইটা দেখো এক্সাম স্ট্র্যাটেজি। আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে হলে বা অনেক বেশি পরীক্ষা দিতে হবে, পরীক্ষাতে আমাকে অনেক বেশি দক্ষ হইতে হবে, কথা সত্য, কিন্তু তোমাকে সঠিক স্ট্র্যাটেজি মেনে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা হয় তুমি নাচতে নাচতে চলে গেলা, কোচিং এ যায় সুন্দর একটা ওয়েমার শিট দিচ্ছ, সনাতন পদ্ধতির পরীক্ষা দিচ্ছ, মানে ওই যে সাল তারিখালা কোশ্চেন দাগাচ্ছ, এই একটা ভুল। তার পাশাপাশি আরেকটা বড় ভুল করে ফেলি আমরা, ভাই আমি কিছু পারি না, ভাই আমার ভিতরে ফাঁকা, মাথার ভিতরে ফাঁকা, আমি কমপ্লিট করি নাই কোনো টপিক। তখন যাই কি করতেছি, ভাই আমি পরীক্ষা দিব, তখন যায় সুন্দর করে এমসিকিউ পরীক্ষা দিচ্ছ, ফুল কোশ্চেন। তোমার প্রিপারেশন কমপ্লিট হয় নাই, তুমি ফুল কোশ্চেন পরীক্ষা দিতে বসে গেছো। এইটা তোমার জন্য একদম পুরো ডেডলি হবে, মানে এইটা পুরো নিজের ক্যারিয়ার ধ্বংস করার মতো। অ্যাডমিশনে তুমি একদম ধসে যাবা, ওইখানে তোমার মেন্টাল ডাউনফল হবে, ওইখানে তুমি পরীক্ষা দিতে যাবা, পারবা না, তো তখন মনে হবে অ্যাডমিশন কঠিন। তোমাকে সঠিক স্ট্র্যাটেজি যদি আমি বলি, তুমি সুন্দর করে আগে টপিকগুলোকে সিলেক্ট করবা, প্রত্যেকটা টপিক যখন তোমার পড়া হবে, ওই টপিকের উপরে সুন্দর করে তুমি একটা এক্সাম দিবা, ঠিক আছে? ফর এক্সাম্পল বাংলায় তুমি সমাস পড়লা, সমাসের উপরে এক্সাম দিলা, এইটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে তুমি কি করবা, এবার পুরো বাংলা মোটামুটি যেই টপিকগুলো তুমি সিলেক্ট করছো কোশ্চেন ব্যাংক দেখে, সেইগুলো থেকে তুমি পুরো সাবজেক্টের উপরে পরীক্ষা দাও। ধরো বাংলায় 35 আসে, এই পুরো অংশটা তুমি পরীক্ষা দাও। তারপরে যখন তোমার সব কমপ্লিট, তখন তুমি ফাইনাল মডেল টেস্ট দাও। প্রথমে যারা ফাইনাল মডেল টেস্ট দিতে যাবা এবং প্রস্তুতি খারাপ, তারা চান্স পাবা না, এবং এটা সত্যি মিলাই নিও, বুঝছো? এবার কোশ্চেন ব্যাংক সলভ করতে যে বড় ভুলগুলা করে ফেলো, ভাই আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সব আগাটু মাথা মুখস্থ করেছিলাম, রাজশাহীটা আগাটু মাথা মুখস্থ করেছিলাম, আমার তো পাস করি নাই। পাস করবে না তো তুমি, কোশ্চেন ব্যাংক তো তোমার মুখস্থ করতে দেওয়া হয় নাই, কোশ্চেন ব্যাংক থেকে তোমাকে কিভাবে কি কোশ্চেন আসে ওইটা বোঝার স্ট্র্যাটেজি, ঠিক আছে? বিগত তুমি 5-6 বছরের কোশ্চেন ব্যাংক নিয়ে বসলে কোন টপিক আসবে, কোনটা তুমি বাদ দিবা, স্পেশালি অ্যাডমিশন টেস্টে বইয়ে পাতা পাতা হাজার হাজার পাতা থাকে, জিকেতে তোমার বাংলা ইংরেজিও অনেক অনেক পেজ থাকে, প্রত্যেকটা অংশ গুরুত্বপূর্ণ না। একটা পেজের মধ্যে 2-3টা লাইন থাকে, ওই 2-3 লাইন থেকেই প্রশ্ন হবে। যদি শিক্ষক ওই পাতাটা খোলেন, ওই 2টা লাইন থেকেই তোমাকে প্রশ্ন করা হবে। এই ধারণা নিজের মধ্যে ক্রিয়েট করতে হবে। বেশি বেশি পড়াশোনা করলে দেখবে এই কনসেপ্ট তোমার ভিতরে ডেভেলপমেন্ট হয়ে গেছে, বুঝছো? যে তুমি ধরলেই বুঝতে পারবা এই পেজ থেকে এই প্রশ্নটা আসবে, এই ধারণা তুমি যখন হিউজ প্র্যাকটিস করবা, তখন তুমি পারবা। আর কোশ্চেন ব্যাংকটা তোমাকে ওই ধারণাটা ক্রিয়েট করতে, তোমার মাথার ভিতরে একটা ভাইব দিতে হেল্প করতে পারে। এবং ফাইনালি কত সময় পড়বো, এটা একটা স্ট্র্যাটেজি, এটা একটা অবশ্যই স্ট্র্যাটেজি। তোমাকে প্রথমে ভাই ভাগ করতে হবে, তুমি কতদিনে তোমার টোটাল পড়াশোনাকে শেষ করতে চাও। শোনো, অ্যাডমিশনে যদি তোমার সুনির্দিষ্ট লক্ষ্য না থাকে, তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবে না, এটা একদম বাস্তব কথা। লক্ষ্য ছাড়া নৌকার মতো তোমার অ্যাডমিশনের যে জার্নিটা ভেসে যাবে, বুঝতে পারছো? কত সময় পড়বো, ভাই আমি প্রত্যেকদিন 12 ঘন্টা করে পড়তেছি গুনে গুনে, দরকার নাই তো। ব্যাপারটা হচ্ছে ভাই তুমি মনে করবা যে আমাকে এই মাসে এই 12টা টপিক পড়তে হবে, বা এই সপ্তাহে 12টা টপিক, বা আজকের দিন আমি এই 3টা টপিক পড়বো। ওই 3টা টপিক যতক্ষণ না পর্যন্ত তোমার স্যাটিসফ্যাকশন আসতেছে, তুমি তত সময় পর্যন্ত পড়ো। এইটা কারো ক্ষেত্রে 15 ঘন্টা হইতে পারে, কেউ 5টা জিকে বই পড়তে পারে, হ্যাঁ ঠিক আছে, প্রথমে একটা ভালো করে কমপ্লিট করছে, সে তার স্যাটিসফ্যাকশনের জন্য বেশি করে পড়তে পারে। আবার কেউ যদি মনে করে যে না ভাই আমি এতটুকু পড়বো, জাস্ট ওই পড়াটুকুতে ফোকাস করো, তোমার টপিকের উপরে ফোকাস করো, তুমি কতটুকু কোয়ান্টিটি হচ্ছে পড়াশোনা করবো ওইটার উপরে ফোকাস করো। দেখো সবার কিন্তু ক্যাপাবিলিটি এক না, হ্যাঁ, কারো 12 ঘন্টা পড়লে দেখা যাচ্ছে অল্প কিছু পড়াশোনা হলো, কারো 12 ঘন্টা পড়লে দেখা যাচ্ছে সে অনেকগুলো চ্যাপ্টার শেষ করে ফেলতেছে। হ্যাঁ, এই স্ট্র্যাটেজি সবার এক না, সবাই দেখা যাচ্ছে কি প্রত্যেকটা পেজ পড়তে কারো 3 ঘন্টা লাগে, হ্যাঁ, মুখস্থ করতে, আর কারো অল্প সময় লাগে। তখন তুমি কি করবা, যারা ভিজুয়ালাইজ করে পড়ে, যারা একটু আশেপাশের সাথে মিলায়ে পড়ে, যারা একটু টেকনিক্যালি মনে রাখার চেষ্টা করে, লিখে লিখে মনে রাখার চেষ্টা করে, তারা কিন্তু খুব দ্রুত পড়াটাকে আত্মস্থ করতে পারে। অ্যাডমিশন শুধুমাত্র পড়াশোনা না, অনেক স্ট্র্যাটেজির একটা ব্যাপার, বুঝতেই পারতেছো যে সবকিছু ঠিক থাকতে হবে। সবকিছু যদি ঠিক থাকে, তারপরেই না তুমি একটা ভালো ফলাফলের আশা করতে পারো।